হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। বাংলার শিক্ষা পোর্টালে অক্টোবর মাসে কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে। দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর 50 নম্বরের প্রশ্নপত্র বের হয়েছে। এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ভূগোলের এই কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এক এক করে প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্ন বলা আছে, একের দাগের প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 9টি প্রশ্ন আছে, প্রত্যেকটি 1 নম্বর করে, টোটাল 9 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 1.1 বলা আছে, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। উত্তর হবে অপশান গ, গিরিখাত। এর পরের প্রশ্ন 1.2 হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো। উত্তর হবে অপশান খ, বার্গশ্রুন্ড। এর পরের প্রশ্ন 1.3 সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান খ, পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। এর পরের প্রশ্ন 1.4 ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। এর পরের প্রশ্ন 1.5 ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো। উত্তর হবে অপশান গ, উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। এর পরের প্রশ্ন 1.6 অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো। উত্তর হবে অপশান ঘ, সিকিম। এর পরের প্রশ্ন 1.7 আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। উত্তর হবে অপশান গ, বালিয়াড়ি। এর পরের প্রশ্ন 1.8 সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে অপশান গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ হচ্ছে মেহগনি। এর পরের প্রশ্ন 1.9 ভারতের রুড়ো বলা হয়। উত্তর হবে অপশান খ, দুর্গাপুরকে। এরপর তোমাদের 2 নম্বরের প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 3টি প্রশ্ন আছে, 1 নম্বর করে, টোটাল 3 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 2.1 বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলি কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এখানে উত্তর হবে ভাসমান প্রক্রিয়ায়। এরপরের প্রশ্ন 2.2 ড্যাশ উপত্যকা পরিপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এখানে উত্তর হবে কাশ্মীর উপত্যকা। এরপরের প্রশ্ন 2.3 ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এখানে উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এর পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, বা বলা আছে বাক্যটি সঠিক হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। এখানে 3টে প্রশ্ন আছে, 1 নম্বর করে, টোটাল 3 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 3.1 নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ। এটা হচ্ছে ঠিক। এর পরের প্রশ্ন 3.2 ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এটা হচ্ছে ভুল। এর পরের প্রশ্ন 3.3 শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। এটা হচ্ছে ভুল। এরপর তোমাদের 4 দাগের প্রশ্ন বলছে যে স্তম্ভ মেলাও। এখানে তোমাদের 3টে প্রশ্ন আছে, 1 নাম্বার করে, টোটাল হচ্ছে তোমাদের 3 নাম্বার আছে। এখানে প্রথম হচ্ছে বলছে 4.1 বলছে যে বাম দিকে আছে যে বিশুদ্ধ কাঁচামাল। এটা হবে তোমাদের ডান দিকের 2 দাগে, অর্থাৎ তুলোর সঙ্গে ম্যাচ করবে। এরপর তোমাদের আছে 4.2 মালাবার উপকূল। এটা হবে তোমাদের ডান দিকে 3 দাগের অপশান কয়ালের সঙ্গে ম্যাচ করবে। এরপর আছে 4.3 হিমবাহ। এটা হচ্ছে তোমাদের ডান দিকে 1 দাগের যে অপশান আছে ক্রেভাস, তার সঙ্গে ম্যাচ করবে। এরপর তোমাদের 5 দাগের প্রশ্ন বলছে যে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 4টি প্রশ্ন আছে 2 নাম্বার করে, অর্থাৎ এখানে 8 নাম্বারের প্রশ্ন আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে 5 দাগের, বলছে যে 5.1 পলল ব্যঞ্জনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। আচ্ছা, তোমরা উত্তরটা এইভাবে লিখবে যে পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই হঠাৎ কমে যায়। ফলে পর্বতের পাদদেশে নদীবাহিত পলি, কাঁকর, নুড়ি পাথর প্রভৃতি জমে পলল ব্যঞ্জনের সৃষ্টি হয়। আচ্ছা, তোমরা সাথে সাথে এই ছবিটাও দিয়ে দিবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন বলছে 5.2 ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা লিখবে প্রথমে, এখানে হেডিংটা দিবে যে ভারতের পশ্চিম বাহিনী মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার ভৌগোলিক কারণগুলি হলো। এরপর তোমরা প্রথম পয়েন্ট দিবে যে স্বল্প দৈর্ঘ্য,
ঠিক আছে। এবং এখানে লিখবে তোমরা যে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের এবং উপনদী কম হয়, পলির যোগান কম হয়। এর পরের পয়েন্ট দেবে তোমরা স্রোতের তীব্রতা। এখানে তোমরা লিখবে নদীগুলি মোহনার কাছে চ্যুতিযুক্ত খাড়া উপত্যকার জন্য অত্যন্ত খরস্রোত হয়, ক্ষয়জাত পদার্থগুলি দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয়। এর পরের পয়েন্ট দিবে তোমরা যে খাড়া মহীসোপান। এখানে তোমরা লিখবে মোহনায় কাম্বে উপসাগরে মহীসোপান খাড়া হওয়ায় ক্ষয়জাত পদার্থ সমুদ্রে তলিয়ে যায়, ফলে বদ্বীপ গঠিত হতে পারে না। এর পরের পয়েন্ট দিবে তোমরা কঠিন শিলাস্তর। নদীগুলি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত সংকীর্ণগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ক্ষয়কাজ তেমন করতে পারে না, তাই নদীগুলিতে পলি ও বালির পরিমাণ কম হয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে তোমাদের 5.3 অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এখানে তোমরা লিখবে ভূপৃষ্ঠের যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে যায় সেই সীমারেখা হলো হিমরেখা। হিমরেখার উচ্চতা নির্ভর করে অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন, বায়ুবেগ প্রভৃতির উপর। এরপর তোমরা হেডিং দেবে যে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হওয়ার ভৌগোলিক কারণ হলো। লিখবে তোমরা এখানে উষ্ণতা বাড়লে হিমরেখার উচ্চতা বাড়ে এবং উষ্ণতা কমলে হিমরেখার উচ্চতা কমে। নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হয়, হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে। ক্রমশ উচ্চ অক্ষাংশের দিকে উষ্ণতার হ্রাস পাওয়ায় হিমরেখার উচ্চতা হ্রাস পেতে থাকে। আচ্ছা, এবার তোমরা একটা ছকের মাধ্যমে দেখিয়ে দেবে যে বিভিন্ন অক্ষাংশে হিমরেখার উচ্চতা কত। এখানে তোমাদের 4টে অক্ষাংশে তোমার 0 ডিগ্রিতে হিমরেখার উচ্চতা আছে যে 6000 মিটার, আর হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষাংশে হিমরেখার উচ্চতা 4600 মিটার, 70 ডিগ্রি অক্ষাংশে হিমরেখার উচ্চতা 1200 মিটার এবং 90 ডিগ্রি অক্ষাংশে হিমরেখার উচ্চতা 100 মিটার। এটা তোমরা একটা ছকের মাধ্যমে লিখে দিবে। এর পরের প্রশ্ন আছে যে 5.4 ভারতের জলবিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো। এখানে তোমরা লিখবে যে সামগ্রিক কারিগরি পরিকল্পনার মাধ্যমে সমগ্র নদী অববাহিকা অঞ্চলের ভূমিক্ষয়, ধস, বন্যা ও খরা প্রতিরোধ করে জমি, মাটি, জল ও বনভূমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের বাস্তুতন্ত্র, পরিবেশের উৎপাদন ও সম্পদের স্থায়ী উন্নয়ন করা হয়, তাকে জলবিভাজিকা উন্নয়ন বা ব্যবস্থাপনা বলে। এরপর তোমরা একটা হেডিং দেবে, হেডিংয়ে লিখবে উদ্দেশ্য। এখানে 1 নম্বর পয়েন্ট দিবে জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক উৎসগুলি থেকে পাওয়া জল ও সমাজে জলের চাহিদার মধ্যে ভারসাম্য রাখার ব্যবস্থা করা। 2 নম্বর পয়েন্ট দেবে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশের উন্নতি ঘটানো। এরপর তোমাদের 6 দাগের প্রশ্ন আছে, যে 6 দাগের প্রশ্ন বলছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টি প্রশ্ন আছে, 3 নাম্বার করে, টোটাল 9 নাম্বার আছে। প্রথম প্রশ্ন বলা আছে 6.1 যে ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, এখানে তোমরা হেডিং দেবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ। এখানে তোমরা লিখবে বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ক্ষয় ও অবনমনের হাত থেকে মাটিকে রক্ষা করাই হলো মাটি সংরক্ষণ। এর পরের তোমরা পয়েন্ট দেবে ধাপ চাষ। এখানে তোমরা লিখবে যে পাহাড় ও পর্বতের ঢালু অংশ কেটে একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়, তবে এই ধাপ তৈরিতে কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। ধাপ বিভিন্ন প্রকারের হয়। এখানে তোমরা 3টে ধাপের কথা বলা আছে। প্রথম লিখবে যে বেঞ্চ সোপান, তারপরে লিখবে পর্যায়িত সোপান, তারপরে লিখবে তোমরা সমতল সোপান। এর পরের পয়েন্ট দিবে তোমরা ফালি চাষ। এখানে তোমরা লিখবে যে সকল ঢালু জমিতে মাটি ক্ষয় বেশি সেখানে ঢালের আড়াআড়ি চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধকারী শস্য যেমন সিম, ডাল, সয়াবিন চাষ করা হয়। এতে মাটির ক্ষয় রোধ হয় এবং মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ে। এর পরের পয়েন্ট দেবে তোমরা সমোন্নতি রেখা বরাবর চাষ। এখানে তোমরা লিখবে সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের গতিকে বাধা দিয়ে আটকে দিলে একদিকে যেমন মৃত্তিকা ক্ষয় রোধ হয়, অন্যদিকে ওই জল মাটিতে শোষিত হয় এবং গাছ তার প্রয়োজন মতো জল পায়। এর পরের প্রশ্ন 6.2 বলছে যে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। এখানে বিষয়গুলি বলে দিয়েছে যে সৃষ্টির প্রক্রিয়া, আর উপত্যকার আকৃতি এবং হচ্ছে যে অবস্থান।
আচ্ছা, এখানে তোমাদের তিনটে ছক করা হয়েছে, ঠিক আছে। ছকে তোমাদের তিনটে ঘর করা হয়েছে। প্রথমটা হচ্ছে যে প্রথম কলামে দেওয়া হয়েছে বিষয়, তারপরে নদী উপত্যকা, তারপরে হচ্ছে যে হিমবাহ উপত্যকা, ঠিক আছে। এবার প্রথম পয়েন্ট হচ্ছে যে সৃষ্টির প্রক্রিয়া। এখানে তোমরা নদী উপত্যকার ঘরে লিখবে নদী তার নিম্ন ক্ষয়ের মাধ্যমে নদীর উপত্যকা সৃষ্টি করে। এবার হিমবাহ উপত্যকার ঘরে লিখবে হিমবাহ নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয়ের মাধ্যমে হিমবাহ উপত্যকা সৃষ্টি করে। এর পরের পয়েন্ট তোমরা দিবে উপত্যকার আকৃতি। এখানে নদী উপত্যকার ঘরে লিখবে তোমরা নদী পার্বত্য অঞ্চলে খরস্রোতা থাকে, নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকার আকৃতি ভি অথবা আই আকৃতির মতো হয়। আচ্ছা, এখানে তোমরা ছবিটা দিয়ে দিবে, এই যে নদী উপত্যকার যে ভি আকৃতি এবং আই আকৃতির যে উপত্যকা সৃষ্টি হচ্ছে সেটা তোমরা ছবির মাধ্যমে দেখিয়ে দিবে। আচ্ছা, এবার তোমরা হিমবাহ উপত্যকার ঘরে তোমরা লিখবে যে পার্বত্য অঞ্চলে প্রবাহের গতি খুবই ধীর, কিন্তু হিমবাহের নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় বলে উপত্যকার তলদেশ চওড়া ও দুদিক মসৃণ খাড়াযুক্ত হয়, দেখতে অনেকটা ইংরাজি ইউ অক্ষরের মতো হয়। আচ্ছা, এখানেও তোমরা যে একটা ছবি দিয়ে দিবে, ঠিক আছে। আমি তোমাদের ছবি অঙ্কন করে দিয়েছি, এই ছবিটাই ভালোভাবে দিয়ে দিবে, ঠিক আছে। এর পরের পয়েন্ট দিবে তোমরা অবস্থান। এখানে নদী উপত্যকার ঘরে লিখবে শুষ্ক মরু অঞ্চল ও তুষারবৃত্ত অঞ্চল ছাড়া সর্বত্রই নদীর কাজ দেখা যায় বলে সর্বত্রই নদী উপত্যকা দেখা যায়। এবং তোমরা হিমবাহ উপত্যকার ঘরে লিখবে যে শুধুমাত্র উচ্চ পার্বত্য অঞ্চলে চিরহরিৎ তুষারবৃত্ত অঞ্চলে হিমবাহ উপত্যকা দেখা যায়, কারণ এখানে হিমবাহের কাজ সর্বাধিক। এর পরের প্রশ্ন 6.3 প্রশ্ন হচ্ছে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে তোমরা হেডিং দেবে ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব। এখানে তোমরা লিখবে ভারতের উত্তরে 2500 কিলোমিটার দীর্ঘ এবং গড়ে 8000 মিটার উচ্চতা বিশিষ্ট ধনুকাকৃতির হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তোমরা প্রথম পয়েন্ট দিবে 1 নম্বর পয়েন্ট অধিক উচ্চতা। এখানে তোমরা লিখবে যে অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শীতল। এর পরের পয়েন্ট দিবে তোমরা শীতের হাত থেকে রক্ষা। এখানে তোমরা লিখবে যে হিমালয় পর্বতের অবস্থানের ফলে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারত অধিক শীতের হাত থেকে রক্ষা পায়। এর পরের পয়েন্ট দেবে 3 নম্বর পয়েন্ট বৃষ্টিপাত ঘটানো। এখানে লিখবে হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ পদ্ধতিতে প্রবল বৃষ্টিপাত ঘটায়, তাই ভারতীয় উপমহাদেশে বৃষ্টির পরিমাণ বেশি। এর পরের পয়েন্ট মৌসুমী বায়ুর উৎপত্তি। এখানে লিখবে মৌসুমী বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয় পর্বতের প্রভাব রয়েছে। আচ্ছা, এরপর তোমাদের 7 দাগের প্রশ্ন। এখানে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে 7.1 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। আচ্ছা, এখানে তোমরা লিখবে উচ্চ পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ বাহিত হওয়ার সময় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বাধ্য হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। উদাহরণ তিস্তা নদীর উচ্চ অববাহিকার লাচুং ও লাচেন অঞ্চলে দেখা যায়। এবার হচ্ছে শ্রেণীবিভাগ দেবে তোমরা। এখানে লিখবে গ্রাবরেখাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, যথা এখানে ক দাগ দিবে, লিখবে যে অবস্থান অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ। এবার এই অংশে তোমরা লিখবে, এই অংশে অনেক পয়েন্ট আছে, এই অবস্থান অনুসারে গ্রাবরেখার যে শ্রেণীবিভাগগুলো এর পয়েন্টগুলো আমি 1, 2 করে দিয়েছি, ঠিক আছে। এখানে তোমরা প্রথম পয়েন্ট দিবে প্রান্ত গ্রাবরেখা। এখানে তোমরা লিখবে যে হিমবাহ যে স্থানে এসে গলতে শুরু করে, অর্থাৎ হিমবাহ যেখানে শেষ হয় সেখানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। 2 নম্বর পয়েন্ট পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহের প্রবাহের পথে দুপাশে সঞ্চিত গ্রাবরেখাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। 3 নম্বর পয়েন্ট ভূমি গ্রাবরেখা। হিমবাহের নিচে উপত্যকার ভূমিভাগে সঞ্চিত গ্রাবরেখা হলো ভূমি গ্রাবরেখা। 4 নম্বর পয়েন্ট মধ্য গ্রাবরেখা। পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত গ্রাবরেখা হলো মধ্য গ্রাবরেখা। 5 নম্বর পয়েন্ট হিমাবদ্ধ গ্রাবরেখা। হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চিত গ্রাবরেখা হলো হিমাবদ্ধ গ্রাবরেখা। 6 নম্বর পয়েন্ট হিমতল গ্রাবরেখা। পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্যে দিয়ে প্রস্তরখণ্ড হিমবাহের তলায় পৌঁছালে তাকে হিমতল গ্রাবরেখা বলে। আচ্ছা, এরপর তোমরা খ দাগ দিয়ে এখানে লিখবে যে আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ।
আচ্ছা, এখানে হচ্ছে পয়েন্টগুলোকে 1, 2, 3, 4 করে আমি প্রকাশ করেছি। এখানে প্রথম পয়েন্ট দিবে তোমরা বলয়ধর্মী গ্রাবরেখা। এখানে লিখবে হিমবাহের প্রান্তভাগে বলয়ের আকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। 2 নম্বর পয়েন্ট অবিন্যস্ত গ্রাবরেখা। ওয়াহেদ প্রান্তভাগে ইতস্তত বিক্ষিপ্তভাবে সঞ্চিত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। 3 নম্বর পয়েন্টে রোজেন গ্রাবরেখা। গ্রাবরেখাগুলি একে অপরের উপর সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে। 4 নম্বর পয়েন্ট স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা। উপকূল অঞ্চলে হিমবাহ প্রবাহিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে গ্রাবরেখা সঞ্চিত হয়, এদের স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা বলে। আচ্ছা, তোমাদের যেহেতু চিত্র অঙ্কন করতে বলেছে, আমি চিত্রটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এই প্রধান হিমবাহ দেখানো হয়েছে, এখানে তোমাদের পার্শ্ব গ্রাবরেখা দেখানো হয়েছে, ভূমি গ্রাবরেখা দেখানো হয়েছে, অবিন্যস্ত গ্রাবরেখা দেখানো হয়েছে, মধ্য গ্রাবরেখা দেখানো হয়েছে, ঠিক আছে। তোমরা চিত্রটা সুন্দর করে পেন্সিলে অঙ্কন করবে। এর পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বলা আছে 5 নম্বরের, যে 7.2 দাগের যে প্রশ্নটা হচ্ছে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয় এবং এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আচ্ছা, এখানে তোমরা লিখবে যে প্রথম প্রশ্নের উত্তর দেবে ভারতের অধিকাংশ কফি উৎপাদন করা হয় কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যে। আচ্ছা, এর পরের প্রশ্নের উত্তর তোমরা এখানে হেডিং দেবে যে ভারতের কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হলো। এখানে 1 নম্বর পয়েন্ট দেবে জলবায়ু, কফি চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। আচ্ছা, এবার জলবায়ুর যে পয়েন্টটা দিয়েছ এর হচ্ছে সাব পয়েন্ট আমি ক, খ, গ এই দাগ দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে। এই জলবায়ুর সাব পয়েন্ট হবে ক পয়েন্টে লিখবে তোমরা উষ্ণতা। আচ্ছা, উষ্ণতায় তোমরা লিখবে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। উঁচু জমিতে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উষ্ণতা ও নিচু জমিতে 20 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। এরপর খ দাগ দিয়ে পয়েন্ট দেবে বৃষ্টিপাত। 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত কফি চাষের জন্য আদর্শ। গাছে ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাতের প্রয়োজন। এর পরের পয়েন্ট গ দাগ দিয়ে আর্দ্রতা ও কুয়াশা দেবে। এখানে লিখবে আর্দ্রতা ও কুয়াশা কফি চাষের বৃদ্ধিতে সাহায্য করে, এই জন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয়। এরপর ঘ দাগ দিয়ে লিখবে তোমরা তুষারপাত ও ঝড় ও তুষারপাত কফি গাছের ক্ষতি করে। এরপর দাগ দিয়ে লিখবে সূর্যকিরণ। আচ্ছা, এই পয়েন্টে লিখবে তোমরা কফি পাকার জন্য এবং সংগ্রহ করার সময় প্রখর সূর্যকিরণযুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন। আচ্ছা, এরপর তোমরা পয়েন্ট নাম্বার 2 দেবে, ঠিক আছে। এই 2 পয়েন্টে তোমরা লিখবে যে মৃত্তিকা। এখানে লিখবে যে মৃদু অম্লধর্মী হিউমাস সমৃদ্ধ ও লৌহ পটাশ যুক্ত উর্বর লাল দোআঁশ কফি চাষের জন্য আদর্শ। আচ্ছা, এরপর 3 নম্বর পয়েন্ট দেবে জমির প্রকৃতি। এখানে লিখবে গাছের গোড়ায় জল দাঁড়ালে কফির ক্ষতি হয়, তাই পাহাড়ি ঢালু জমি কফি চাষের জন্য উপযোগী। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয়। এখানে 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয়ে থাকে। এরপর 4 নম্বর পয়েন্ট দেবে তোমরা ছায়া প্রদানকারী বৃক্ষ। এখানে লিখবে প্রত্যক্ষ সূর্যকিরণ কফি চাষের পক্ষে ক্ষতিকর, তাই কফি বাগিচাগুলিতে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। আচ্ছা, এরপর তোমাদের লাস্ট প্রশ্ন 5 নম্বরের যে 7.3 দাগের যে প্রশ্নটা হচ্ছে ভারতের জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। আচ্ছা, তোমরা প্রথমে ভূমিকা দেবে। এখানে লিখবে যে যদিও ভারতের সমগ্র জনসংখ্যা মাত্র 27.78% শহর অঞ্চলে বসবাস করে থাকে, বর্তমানে আমাদের দেশ নগরায়ন নামের একটি জটিল সমস্যার সম্মুখীন হয়েছে। নগরায়নকে হাতিয়ার করে বিগত কয়েক দশকে আর্থিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ঘটলেও নগরায়ন আমাদের কিছু আর্থসামাজিক সমস্যার সম্মুখীন করে তুলেছে। এরপর তোমরা হেডিং দেবে যে ভারতের জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাব। এখানে 1 নম্বর পয়েন্টে লিখবে অপরিকল্পিত নগরায়ন। এখানে তোমরা লিখবে সরকারি নীতির শৈথিল্যের কারণে শহরের জনসংখ্যা ও তার সঙ্গে বাসস্থানের অনুমানের উপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। অপরিকল্পিত নগরায়নের কারণে স্থানীয় অর্থনৈতিক ভিত্তি অপরিকল্পনীয় চাহিদার কারণে দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে ধনবান ব্যক্তিরা কেন্দ্রস্থল অপেক্ষা শহরের প্রান্তসীমায় পাড়ি দিচ্ছেন। এইভাবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা প্রভৃতি শহরের আয়তন আজ অকল্পনীয়ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অনেক দখলীকৃত কৃষি জমির বিনিময়ে। আচ্ছা, এরপর 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে যে মানুষের শহরমুখী প্রবণতা। এখানে লিখবে যে জীবন ও জীবিকার কারণে এবং উন্নত জীবনযাত্রার আকর্ষণে শহরমুখী জনস্রোত বেড়েই চলেছে, যার ফলে অনেক সংখ্যক মানুষকে খুব কম জায়গার মধ্যে থাকতে হচ্ছে। এর পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট
বলা আছে যে পরিকাঠামোগত অভাব, ঠিক আছে। এই পয়েন্টের সাব পয়েন্ট আমি রোমান হরফে 1 2 3 করে প্রকাশ করেছি, ঠিক আছে। প্রথম সাব পয়েন্ট আবাসন সমস্যা, এখানে তোমরা লিখবে বড় শহরের স্থানের অভাব, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, অর্থ সংস্থানের অভাব, স্বল্প উপার্জনের জন্য বিপুল জনসংখ্যা অনুপাতে বাড়িঘরে প্রসার ঘটে না, থাকার জায়গা অভাব হয়, বস্তি ও দখলদারি সমস্যা প্রকট হয়। 2 নম্বর পয়েন্টে লিখেছি পরিবহন, এখানে তোমরা লিখবে যে শহরগুলির আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে এমনকি শহরের মধ্যে বসবাসকারী ব্যক্তিকে ও জীবিকার প্রয়োজনে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হয় এবং শহরের বাইরে থেকে যারা আছেন তারা অপ্রতুল গণপরিবহনের সাহায্যে নিতে বাধ্য হয়। এর পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট স্বাস্থ্য সমস্যা, নানান বর্জ্য পদার্থ, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, ধূলিকণা, নোংরা জল শহরবাসীদের বিভিন্ন রোগ সংক্রমণ ঘটায়, অল্প বয়সীদের শ্বাসকষ্ট হয়, বস্তিগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে বাসিন্দাদের স্বাস্থ্য সমস্যা খুবই গুরুতর, জনসংখ্যার বিপুল চাপ সরকারি হাসপাতালগুলি বহন করতে পারে না। এর পরের পয়েন্ট শিক্ষা সমস্যা, বিপুল জনসংখ্যার অনুপাতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কেন্দ্র পর্যাপ্ত হয় না, ফলে সকলের জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা করা যায় না, কলোনি এলাকাগুলিতে নিরক্ষর ও অশিক্ষিত সমস্যা গুরুতর হয়। এর পরের পয়েন্ট 5 নম্বর বিদ্যুৎ সমস্যা, শহরের চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান সমান হয় না, ফলে বিদ্যুৎ ঘাটতি ও ঘন ঘন লোডশেডিং হয়। এর পরের পয়েন্ট 6 নম্বর পয়েন্ট জল নিকাশি সমস্যা, ভারতে মাত্র 35 থেকে 40% পৌর জনসংখ্যার নোংরা জল নিকাশি ব্যবস্থা রয়েছে। ভূগর্ভস্থ নর্দমা যথাযথভাবে নির্মাণ রক্ষণাবেক্ষণের অভাবে বর্ষাকালে প্রায়ই দূষিত জল উপচে বা জমা জলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটায়। এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সকল প্রশ্ন উত্তর।